নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার নতুন ১৩ পাতার ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন, কোন ঘরে কি কি লিখবেন আমরা দেখব। পাশাপাশি অন্নপূর্ণা ভান্ডারে যারা আবেদন করবেন, নতুন করে হোক বা পুরাতন যারা লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছিলেন তাদের নামগুলো কোন ঘরে লিখতে হবে আমরা সবকিছু জানবো এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমেই এই ফর্মটি যে পরিবারকে দেওয়া হয়েছে সেই পরিবারের আমি সদস্যদের নামগুলো একটু বিস্তারিত বলে দিই। এই যে দীপঙ্কর রায়, ইনি হচ্ছেন পরিবারের প্রধান এবং এনার স্ত্রী বর্তমানে মারা গেছেন, এনার স্ত্রী নেই, কিন্তু এনার দুটি সন্তান রয়েছে। পঙ্কজ রয় এনার ছেলের নাম এবং দীপ্তি রায় হচ্ছে এনার মেয়ের নাম। আর এই যে পঙ্কজ রয় এর কিন্তু বিয়ে হয়েছে, তার স্ত্রীর নাম হচ্ছে শম্পা রয়, আর এই দুইজনের আবার পুত্র সন্তান হয়েছে, তার নাম হচ্ছে রক্তিম রয়। তো এইভাবে হচ্ছে পরিবারটি রয়েছে। এই পরিবারের দুজনের মহিলা রয়েছে এই মুহূর্তে, শম্পা রয় এবং দীপ্তি রয়। এই দুইজনে বর্তমানে অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করবেন এবং এই দুইজনের মধ্যে শম্পা রয় আগে থেকে লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছিলেন। তো কিভাবে এই ফর্মটি ফিল আপ করা হবে, অর্থাৎ পুরনো যিনি আবেদনকারী তার ক্ষেত্রে কিভাবে ফর্মটি ফিল আপ করা হবে এবং নতুন আবেদনকারী তার জন্য কিভাবে ফর্মটি ফিল আপ করা হবে, দুটোই নিয়মই কিন্তু আমরা দেখব এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার কিন্তু অবশ্যই অনুরোধ করছি। তো প্রথমে দেখতে পাচ্ছেন এই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে নীল অথবা কালো কালিতে, কিন্তু আমরা এই ফর্মটি দেখিয়েছি লাল কালিতে আপনাদের সুবিধার জন্য। কিন্তু অবশ্যই আপনারা নীল অথবা কালো কালির মধ্যে যে কোনো একটা কালি দিয়ে এই ফর্মটি কিন্তু ফিল আপ করবেন। তো প্রথমে ১ নম্বরে লেখা রয়েছে পরিবারের যিনি প্রধান তার নামটি লিখতে হবে, আধার কার্ড অনুযায়ী কিন্তু তার নামটা লিখতে হবে। তো এখানে কার নাম হবে, এখানে পরিবারের মধ্যে যিনি সব থেকে বয়োজ্যেষ্ঠ, সব থেকে বেশি বয়স, তার নামটাই কিন্তু এখানে ইংরেজিতে বড় হাতের অক্ষরে লিখতে হবে আধার কার্ড অনুযায়ী। এখানে পুরুষের নামও হতে পারে, মহিলার নামও হতে পারে। যিনি সব থেকে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তার নামটা কিন্তু এখানে ইংরেজি বড় হাতের অক্ষরে লিখতে হবে এবং তার আধার কার্ড অনুযায়ী নামটা লিখতে হবে। পাশাপাশি এই যে জন্ম তারিখ, এটাও কিন্তু আধার কার্ড অনুযায়ী যে জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখটাই এভাবে কিন্তু লিখে দিতে হবে। তারপর ৩ নম্বরে যিনি পরিবারের প্রধান তিনি পুরুষ না মহিলা সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে এবং যিনি পরিবারের প্রধান তার কিন্তু আধার নম্বর এই যে আধারের ঘরে কিন্তু লিখে দিতে হবে। তারপর ৫ নম্বরে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি জানা থাকে আপনি তাহলে এই ঘরে লিখবেন, যদি নাও জানা থাকে তাহলে কোনো অসুবিধা নেই, এখানে এনে লিখে দেবেন, অর্থাৎ নট অ্যাপ্লিকেবল এই কথাটা লিখে দেবেন। এবং এই পরিবারের সদস্য সংখ্যা কত সেই সদস্য সংখ্যা কিন্তু এই যে ৬ নম্বরের ঘরে লিখে দিতে হবে। তো এই পরিবারে ৫ জন রয়েছে তাই এখানে ৫ লেখা হয়েছে, ইংরেজিতে কিন্তু লিখবেন। এবং পাশাপাশি তারপর ৭ নম্বরের ঠিকানা কি রয়েছে এই পরিবারে সেই ঠিকানাটা কিন্তু লিখে দিতে হবে। প্রথমে গ্রামের নাম, তারপরে পোস্ট অফিসের নাম, তারপরে থানার নাম লিখবেন, জেলার নাম লিখে দেবেন এবং পিন নম্বরটা এইভাবে কিন্তু লিখে দেবেন। ইংরেজি বড় হাতের অক্ষরে লিখতে পারেন, আবার ছোট হাতের কিন্তু এইভাবে ক্যাপিটাল হিসেবে আপনারা কিন্তু লিখতে পারেন। ৮ নম্বরে রয়েছে যোগাযোগের নম্বর, এটা কিন্তু সব থেকে বেশি ভাইটাল। এই যে ৮ নম্বরে ১ নম্বরে যাকে পরিবারের প্রধান দেখাচ্ছেন তার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরটি কিন্তু এখানে লিখে দিতে হবে। এখানে লেখাই রয়েছে যে পরিবারের প্রধানের আধার নম্বর সংযুক্ত মোবাইল নম্বর, যিনি পরিবারের প্রধান হবেন তার আধারের সঙ্গে যে মোবাইল নম্বরটি রয়েছে সেই মোবাইল নম্বরটি কিন্তু এই ঘরে লিখতে হবে। ৯ নম্বরে এবার পরিবারের যতজন সদস্য রয়েছে প্রত্যেকেই কিন্তু এবার ডিটেলসগুলো লিখতে হবে। তো এখানে যতজনই থাকুক সবারই কিন্তু ডিটেলস দিতে হবে এবং প্রত্যেকেরই আধার কার্ডের জেরক্স সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। প্রত্যেকেই তাদের নিজের নিজের আধার কার্ডগুলো সেলফ অ্যাটেস্টেড করবেন এবং এই ফর্মের সঙ্গে জমা দেবেন। তো প্রথমে পরিবারের যিনি প্রধান অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন, যার নামটি প্রথমে লেখা হয়েছিল, তার নামটা কিন্তু এই ঘরে কিন্তু লিখে দিতে হবে। এবার আপনাদের বলে রাখি, যারা যারা এখানে অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করবেন তাদের কিন্তু এই যে পাশের ঘরে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, যিনি যিনি আবেদন করবেন তার পাশের ঘরে এই যে বক্সগুলোতে টিক দিয়ে দিতে হবে। তো এই ক্ষেত্রে আপনাদের আমি দেখাচ্ছি কোন কোন ব্যক্তি এখানে আবেদন করবেন অন্নপূর্ণা ভান্ডারের জন্য। তো প্রথমে এখানে হেড অফ দ্য ফ্যামিলির নাম লেখা হলো, তারপরে সদস্য নম্বর ১ অর্থাৎ এই যে হেড অফ দ্য ফ্যামিলি তার পরের যিনি বয়স্ক ব্যক্তি রয়েছেন তার নামটা কিন্তু এখানে লেখা হলো। তো এখানে কিন্তু পঙ্কজ রয় এনার ছেলের নামটা এখানে লেখা হয়েছে এবং তার ডেট অফ বার্থ জন্ম তারিখ আধার কার্ড অনুযায়ী লেখা হয়েছে। তারপর ইনি পুরুষ না মহিলা তার লিঙ্গটা লেখা হয়েছে, মেল মানে এখানে পুরুষ লেখা হয়েছে। পরিবার প্রধান যিনি রয়েছেন তার সাথে এই যে এই ব্যক্তির কি সম্পর্ক, এই পরিবারের প্রধানের কিন্তু ইনি ছেলে হচ্ছেন অর্থাৎ সন হচ্ছেন সে কথা এখানে লেখা হয়েছে। এবং পাশাপাশি এই যে সদস্য নম্বর ১ যিনি রয়েছেন তার আধার কার্ডের নম্বরটা কিন্তু এখানে লিখে দেওয়া হয়েছে। তো এইভাবে কিন্তু ডিটেলসগুলো প্রত্যেকেরই সদস্যের ডিটেলস আপনাদের পরপর কিন্তু লিখে দিতে হবে। তো এটা হচ্ছে সদস্য নম্বর ১, তারপর সদস্য নম্বর ২ এনার পরের জন যিনি রয়েছেন বয়স হিসেবে তার নামটা কিন্তু এখানে লেখা হয়েছে, এনার স্ত্রীর নামটা এখানে লেখা হয়েছে। তো সম্পরা এনার স্ত্রী এবং তার একইভাবে জন্ম তারিখ লেখা হয়েছে, এখানে লিঙ্গটা লেখা হয়েছে ফিমেল। এবং তারপর পরিবার প্রধানের সঙ্গে এনার কি সম্পর্ক
ইনি হচ্ছে পুত্রবধূ, এই যে পরিবারের যিনি প্রধান তার কিন্তু পুত্রবধূ অর্থাৎ ছেলের কিন্তু বউ, সেই হিসেবে এখানে লেখা হয়েছে ডটার ইন ল লেখা হয়েছে। তারপর আধার নম্বরটা কিন্তু এখানে লিখে দেওয়া হয়েছে এবং তারপর একইভাবে বাকি সদস্য যতজন রয়েছে প্রত্যেকে কিন্তু সদস্য এখানে লেখা হয়েছে। তো দীপ্তি রয় যিনি পরিবারের প্রধান, তার কিন্তু একটা মেয়ে রয়েছে, সেই মেয়ের নামটা হচ্ছে দীপ্তি রয়। আধার কার্ড অনুযায়ী জন্ম তারিখ লেখা হয়েছে, তার লিঙ্গ লেখা হয়েছে মেয়ে, এবং পাশাপাশি পরিবার প্রধানের সাথে কি সম্পর্ক, যেহেতু ইনি মেয়ে তাই এখানে ডটার লেখা হয়েছে, পাশাপাশি আধার নম্বরটা এখানে লেখা দেওয়া হয়েছে। আর এই যে রক্তিম রয়, এটা হচ্ছে এই যে পঙ্কজ রয় এবং শম্পা রয় এদের ছেলে, অর্থাৎ এই যে দীপঙ্কর রয় তার কিন্তু ছেলের ছেলে হচ্ছে, অর্থাৎ নাতি হচ্ছে এখানে গ্র্যান্ড সন, দাদু হিসেবে সম্পর্কটা দাঁড়াচ্ছে এখানে, সেই কথা এখানে লেখা হয়েছে। পঙ্কজ রয় যিনি ছিলেন তার কিন্তু ছেলের নামটা লেখা হয়েছে এবং তারপর আধার কার্ড অনুযায়ী তার এখানে জন্ম তারিখটা দেওয়া হয়েছে এবং পাশাপাশি এটি পুরুষ অর্থাৎ মেল হিসেবে লেখা হয়েছে এবং পরিবার প্রধানের সঙ্গে কি সম্পর্ক, গ্র্যান্ড সন অর্থাৎ এখানে নাতি লেখা হয়েছে এবং তারপর তার আধার নম্বরটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। এমন যদি কোনো সদস্য থাকে যার 5 বছরের কম যদি বয়স যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই যে আধার নম্বরের ঘরে কিন্তু এনে লিখতে হবে, এমনটা কিন্তু বলা হয়েছে এখানে, যে বয়স যদি 5 বছরের কম থাকে তাহলে আধার নম্বরের ঘরে এনে লিখতে হবে। এবার সব সদস্য লেখা হয়ে গেল। এবার এই যে এখানে যে সমস্ত সদস্যগুলোর নাম লেখা হলো ইনক্লুডিং HOF অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি, এদের মধ্যে কে কে মহিলা রয়েছে এবং তার বয়স যদি 25 থেকে 60-এর মধ্যে যদি হয়ে থাকে তাহলে এনারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদনের যোগ্য হবেন। তো এখানে কিন্তু দুজন মহিলা রয়েছেন, একজন হচ্ছে শম্পা রয়, ইনি আগে থেকে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছিলেন, আর আরো একজন মহিলা রয়েছেন এখানে দীপ্তি রয়, ইনি নতুন আবেদন করবেন। তো দুজনের ক্ষেত্রে কিন্তু পাশের এই যে ঘরে দেখতে পাচ্ছেন হ্যাঁ লেখা হয়েছে, অর্থাৎ হ্যাঁ এর উপরে টিক দেওয়া হয়েছে। পাশাপাশি এই যে দীপ্তি রয়ের এখানে কিন্তু হ্যাঁ এর উপরে টিক দেওয়া হয়েছে। তো যারা যারা অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করবেন তাদের পাশের এই যে ঘরগুলো, এই যে বক্সগুলোতে কিন্তু হ্যাঁ এর উপরে টিক দিতে হবে। আর যেহেতু দীপঙ্কর রয় একজন পুরুষ, পাশাপাশি পঙ্কজ রয় একজন পুরুষ, তার জন্য কিন্তু এনারা যোগ্য হতে পারছে না, তাই এদের কিন্তু এই যে হ্যাঁ এর ঘরগুলো কিন্তু ফাঁকা রয়েছে। পাশাপাশি বাকি যাদের বয়স হয়নি তাদের কিন্তু ঘরগুলো ফাঁকা থাকবে। তো এইভাবে আশা করি বুঝতে পেরেছেন, যারা মহিলা থাকবেন বয়স হতে হবে 25 থেকে 60-এর মধ্যে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং তারপর আমরা পরের ঘরে চলে যাচ্ছি। 10 নম্বর ঘরে এখানে রয়েছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস এখানে দিতে হবে, যেটা হবে ডিবিটি লিঙ্ক যুক্ত, অর্থাৎ আধার কার্ডের সাথে যেন লিঙ্ক থাকে এমন ব্যাংক অ্যাকাউন্টগুলো এখানে দিতে হবে সমস্ত সদস্যের, ইনক্লুডিং HOF অর্থাৎ HOF সমেত প্রত্যেক সদস্যের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিতে হবে। তো প্রথমে HOF পরিবারের প্রধান যাকে দেখানো হয়েছিল অর্থাৎ এই যে দীপঙ্কর রয়, তার কিন্তু এখানে ডিটেলস দেওয়া হচ্ছে। প্রথমে তার ব্যাংকের নাম লেখা হয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তারপরে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয়েছে এবং তারপর ব্যাংকের IFSC কোডটা লেখা হয়েছে। তো যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেভাবে কিন্তু IFSC কোডগুলো দিয়ে দিবেন। একইভাবে বাকি সদস্যদের যাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তাদের কিন্তু ব্যাংকের নাম, ব্যাংক অ্যাকাউন্টের নম্বর এবং IFSC কোডগুলো দিয়ে দিতে হবে। এবং পাশাপাশি 2 নম্বর সদস্য, 3 নম্বর সদস্য যাদেরই ব্যাংক অ্যাকাউন্ট থাকবে তাদেরই কিন্তু এইভাবে ব্যাংকের ডিটেলসগুলো দিয়ে দিতে হবে। আর এই যে 4 নম্বর সদস্য পরিবারের যেটি নাতি সব থেকে কম বয়সের যিনি ছিলেন তার কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট হয়নি বর্তমানে, যে কারণে কিন্তু ওনার ঘরে এক্ষেত্রে এনে লেখা হয়েছে। তো যার যার ব্যাংক অ্যাকাউন্ট থাকবে তার তার ঘরগুলো কিন্তু ফিল আপ করবেন, বাকি ঘরগুলো এনে লিখে দেবেন অথবা ফাঁকা রাখবেন। এবং যাদের যাদের ব্যাংকের ডিটেলস দিবেন তাদের কিন্তু ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স করতে হবে অবশ্যই, সেলফ অ্যাটেস্টেড করে এই ফর্মের সঙ্গে জমা করতে হবে। তারপর আমরা চলে এসেছি HOF এবং বাকি সকল সদস্যের ভোটার কার্ডের তথ্য কিন্তু দিতে হবে। আর ভোটার কার্ডেরও একইভাবে প্রত্যেকটিরই নিজের নিজের সেলফ অ্যাটেস্টেড করতে হবে, অর্থাৎ জেরক্সে নিজের নিজের সই কিন্তু করতে হবে। তো যার যার ভোটার কার্ড রয়েছে ইনক্লুডিং HOF সমেত প্রত্যেকেরই ভোটার কার্ডের ডিটেলস কিন্তু দিতে হবে। তো প্রথমেই HOF যিনি রয়েছেন তার ভোটার কার্ডের নম্বরটা লেখা হয়েছে, তার বিধানসভার নাম এবং তার বুথ নম্বর কত, অর্থাৎ অংশ নম্বর কত, পার্ট নম্বর কত, কোন বুথে ভোট দেন সেই বুথের নম্বরটাও লেখা হয়েছে। তো এখানে শুধুমাত্র বিধানসভার নম্বরটা লেখা হয়েছে এবং বুথের নম্বরটা লেখা হয়েছে, কোনো কিন্তু নাম লেখার প্রয়োজন এখানে নেই। এবং বাকি সদস্যদেরও একইভাবে ভোটার কার্ডের নম্বর এবং একইভাবে বিধানসভার নম্বর এবং কোন বুথে ভোট দেন তিনি তার ডিটেলসটা লেখা হয়েছে। বাকি সদস্যরা যার ভোটার কার্ড রয়েছে তার কিন্তু এখানে ডিটেলসগুলো দেওয়া হয়েছে, যার ভোটার কার্ড নেই তার ঘরে কিন্তু এনে লেখা হয়েছে। তারপর আমরা চলে এসেছি বিভাগ অর্থাৎ 12 নম্বর ঘরে চলে এসেছি। কোন কাস্টের মধ্যে পড়ছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আপনাদের যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে সেইভাবে কিন্তু আপনাদের সিরিয়াল কাস্ট যদি থাকে তাহলে SC ঘরে টিক দিবেন, একইভাবে ST যদি থাকে ST ঘরে যার কাস্ট সার্টিফিকেট থাকবে সেটা কিন্তু অবশ্যই জেরক্স দিতে হবে। আর যদি কোনো কাস্ট সার্টিফিকেট না থাকে তাহলে এই যে আনরিজার্ভ অর্থাৎ অসংরক্ষিত এই ঘরটা কিন্তু টিক দিবেন। আর নিচের মধ্যে যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু তার কিন্তু জেরক্স এই ফর্মের সঙ্গে সেলফ অ্যাটেস্টেড করে জমা দিতে হবে। তারপর আমরা চলে এসেছি রেশন কার্ড এবং খাদ্য ভর্তুকির ঘরে চলে এসেছি।
এবার 1 নম্বরে রয়েছে ডিজিটাল রেশন কার্ড আছে কিনা। তো অবশ্যই যাদের রেশন কার্ড রয়েছে তারা কিন্তু হ্যাঁ এর উপরে টিক দিবেন, আর যাদের নেই তারা না এর উপরে টিক দিবেন। 2 নম্বরে যদি হ্যাঁ হয় তাহলে কার্ডের কি ধরন রয়েছে সেই ধরনটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এই ক্ষেত্রে আরকেএসওয়াই 1 নম্বর সিলেক্ট করা হয়েছে। তো যার ক্ষেত্রে যেটা যা রয়েছে সেটা কিন্তু সিলেক্ট করবেন। এবার 3 নম্বরে রয়েছে পরিবর্তী রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা। তো এখানে অবশ্যই যদি আপনি রেশন নিয়ে থাকেন তাহলে হ্যাঁতে টিক দিবেন। তারপর সম্পদ কি কি রয়েছে সেই ডিটেলস দিতে হবে। প্রথমে রয়েছে 1 নম্বরে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, অর্থাৎ 3-এর বেশি যদি পাকা ঘর থাকে তাহলে কিন্তু এখানে হ্যাঁ ঘরে টিক দিবেন, আর 3-এর কম যদি পাকা ঘর থাকে তাহলে কিন্তু না এর ঘরে টিক দিবেন। তো এখানে 3টার কম রয়েছে পাকা ঘর, যে কারণে কিন্তু না এর উপরে টিক দেওয়া হয়েছে। তারপরে পারিবারিক জমির মালিকানা, আর জমি থাকলে কিন্তু অবশ্যই জমির দলিলের জেরক্স বা পর্চার জেরক্স, যেটা আপনার কাগজ রয়েছে জমির কাগজ, সেই জমির কাগজের কিন্তু জেরক্স এই ফর্মের সঙ্গে দিতে হবে। তো এখানে পারিবারিক জমি মালিকানা কিন্তু রয়েছে, যে কারণে হ্যাঁ এর উপরে টিক দেওয়া হয়েছে। এবং তারপরে রয়েছে 3 নম্বরে যে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ কত শতকে সেটা লিখতে হবে, কত শতক রয়েছে সেই জমির পরিমাণটা এই ঘরে লিখে দিবেন, শতকে লিখতে হবে। এবং জমির যে সমস্ত কাগজ থাকবে সব কাগজ কিন্তু এই ফর্মের সঙ্গে জেরক্স দিতে হবে, অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করে। যার যার নামে জমি থাকবে প্রত্যেকেরই নিজের নিজের কিন্তু সেলফ অ্যাটেস্টেড থাকবে প্রত্যেকটা কাগজে। তারপর 4 নম্বরে যানবাহন, আপনি বা পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি কি আছে, অর্থাৎ গাড়ি আছে কিনা, 4 চাকার গাড়ি আছে কিনা সেটা কিন্তু লিখতে হবে। তো যদি থাকে তাহলে হ্যাঁ দিবেন, আর যদি না থাকে তাহলে অবশ্যই না এর উপরে টিক দিবেন। তো এখানে কিন্তু নেই, কোনো গাড়ি নেই। আর গাড়ি যদি থাকে তাহলে কটা গাড়ি রয়েছে এবং গাড়ির রেজিস্ট্রেশন নম্বরটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। আর গাড়ি ছাড়াও যদি জিপ বা ট্রাক্টর যদি থাকে তাহলে কোন মডেলের রয়েছে সেই মডেলগুলো কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তো যদি না থাকে অবশ্যই না এর উপরে টিক দিবেন, তাহলে এই ঘরগুলো আর করার কিন্তু প্রয়োজন নেই। তারপরে 5 নম্বরে রয়েছে স্বাস্থ্য বীমা, অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স রয়েছে কিনা সেটা কিন্তু টিক দিতে হবে। তো যদি না থাকে তাহলে অবশ্যই না এর উপরে টিক দিবেন, আর যদি থাকে তাহলে হ্যাঁ এর উপরে টিক দিবেন। এবং যদি হ্যাঁ হয় তাহলে সরকারি না বেসরকারি বীমার অঙ্ক এবং প্রিমিয়ামের বিবরণ সহ কিন্তু উল্লেখ করতে হবে। তো এক্ষেত্রে প্রত্যেকের স্বাস্থ্যসাথী বীমার মধ্যে পড়ছেন, যেটা সরকার থেকে দেওয়া হয়েছে সেই স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, যে কারণে হ্যাঁ এর উপরে টিক দেওয়া হয়েছে। আর কিন্তু এখানে সরকারি, এই যে সরকারি ঘরটাতে কিন্তু টিক দেওয়া হয়েছে। আর প্রিমিয়ামের বিবরণের ঘরে কিন্তু স্বাস্থ্যসাথী এই কথাটা লেখা হয়েছে, বাকি সদস্যরা একইভাবে স্বাস্থ্যসাথীর মধ্যে যেহেতু পড়ছে তাই স্বাস্থ্যসাথী এই কথাটা কিন্তু লেখা হয়েছে। তারপর আমরা চলে এসেছি আয় বা পেশার ঘরে চলে এসেছি। তো এখানে কোনো সদস্য আয়কর বা পেশাগত কর প্রদান করেন কিনা, অর্থাৎ ইনকাম ট্যাক্স দেন কিনা সেটা কিন্তু এখানে লিখতে হবে। তো এখানে নায়ের উপরে দেওয়া হয়েছে ইনকাম ট্যাক্স দেওয়া হয় না। তারপরে পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে তার কিন্তু ডিটেলস দিতে হবে। তো যদি প্যান কার্ড যদি থাকে তাহলে হ্যাঁ এর উপরে টিক দিবেন, আর যদি না থাকে তাহলে না এর উপরে টিক দিবেন। যেহেতু প্রত্যেকেরই প্যান কার্ড রয়েছে তাই হ্যাঁ এর উপরে টিক দেওয়া হয়েছে। আর যদি প্রত্যেকেরই যদি না থাকে, কয়েকজনের যদি থাকে তাও কিন্তু হ্যাঁ এর উপরে টিক দিবেন। এবং যাদের যাদের রয়েছে প্যান কার্ড তাদের নামগুলো কিন্তু এভাবে লিখে দিবেন, প্যান কার্ডের নম্বরটা কিন্তু লিখে দেবেন। তো প্রথমে HOF হেড অফ দ্য ফ্যামিলির নামটা লেখা হয়েছে, তার প্যান কার্ডের নম্বরটা দেওয়া হয়েছে, বাকি সদস্যরও নাম এবং প্যান কার্ড দেওয়া হয়েছে, এবং সব সদস্যরা দেখতে পাচ্ছেন প্যান কার্ডটা দেওয়া হয়েছে যাদের যাদের রয়েছে। আর যদি না থাকে তাহলে কিন্তু NA লিখে দিবেন বা ফাঁকা রাখবেন, তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই। তারপর 3 নম্বরে কর্মসংস্থানের ধরন, অর্থাৎ কি কাজ করে পরিবারের সদস্যরা সেই ধরনটা কিন্তু এবার সিলেক্ট করতে হবে। আর যেটা সবচেয়ে উপযুক্ত ঘর সেটা কিন্তু টিক দিতে হবে। আর যদি থাকে প্রয়োজনীয় নথি বা স্বঘোষণা জমা দিতে হবে। অর্থাৎ এইগুলোর মধ্যে থেকে যেটার কাজ করছেন পরিবারের সদস্যরা সেই সম্বন্ধে যদি কোনো কাগজ থাকে তাহলে সেই কাগজগুলো কিন্তু জেরক্স দিতে হবে। তো প্রথমে পরিবারের প্রধান, অর্থাৎ যিনি হেড অফ দ্য ফ্যামিলি দেখানো হয়েছে, তিনি কি কাজ করেন। তো তিনি এখানে কোনো সরকারি কাজ করেন না, বেসরকারি কোনো বেতনভুক্ত কর্মচারীও নয়, তিনি কিন্তু একজন ব্যবসায়ী, তাই এখানে ব্যবসায়ীর ঘরে টিক দেওয়া হয়েছে। তো আপনার যদি পরিবারের প্রধান যদি বর্তমানে কোনো কিছু যদি নাও করেন তাহলে বেকারের ঘরে টিক দিবেন। আর যদি বাইরে যদি কাজ করতে চান, রাজমিস্ত্রি যদি হন, সেক্ষেত্রে পরিযায়ী শ্রমিকের উপরে টিক দিবেন। এবং বিড়ি শ্রমিক যদি হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত কর্মী এই কথাটা কিন্তু টিক দিতে হবে। তো যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা কিন্তু টিক দিবেন। তো এখানে কিন্তু ব্যবসায়ীর উপর টিক দেওয়া হয়েছে। আপনি কিন্তু অন্যান্যর যদি উপরে টিক দেন তাহলে কিন্তু অন্যান্য কি কাজ করে সেই নামটা কিন্তু এখানে লিখে দিতে হবে। তো এটা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলির প্রথমে করা হলো, অর্থাৎ সব থেকে বয়োজ্যেষ্ঠ যিনি রয়েছেন তার এখানে কিন্তু ডিটেলস দেওয়া হয়েছে। তারপরে এনার ছেলে ছিল কিন্তু আমাদের 2 নম্বর যে সদস্য, অর্থাৎ সদস্য নম্বর 1 যাকে দেখানো হয়েছিল এনার ছেলেকে, সেই ছেলে কিন্তু এই মুহূর্তে বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত একজন কর্মচারী, তাই এই ঘরে টিক দেওয়া হয়েছে। যদি সরকারি হয় তাহলে সরকারি টিক দেবেন, আর যদি সরকারি যদি না হয় অন্য যদি কাজও করে সেই কাজটা কিন্তু কোন ঘরের মধ্যে পড়ছে সেই ঘরটা কিন্তু আপনাকে টিক দিতে হবে। তারপর এনার স্ত্রী ছিল 2 নম্বর সদস্য। তো এনার স্ত্রী বর্তমানে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী, যে কারণে অন্যান্যর উপর টিক দেওয়া হয়েছে। এবং কি কর্মী সেই কর্মীর কিন্তু নামটা এখানে লিখে দেওয়া হয়েছে AWW।
তো আপনাদের ক্ষেত্রে যদি স্ত্রী যদি শুধুমাত্র বাড়িতে যদি থাকেন তাহলে সেক্ষেত্রে এখানে লিখবেন গৃহিণী বা হাউসওয়াইফ, এই কথাটা কিন্তু লিখতে পারেন। আর 3 নম্বর সদস্য ছিল এই যে হেড অফ দ্য ফ্যামিলি, তার কিন্তু মেয়ে ছিল 3 নম্বর সদস্য। তো এক্ষেত্রে কিন্তু মেয়ে বর্তমানে কিছু করছে না, যে কারণে কিন্তু বেকারের ঘরে কিন্তু টিক দেওয়া হয়েছে। আর 4 নম্বর সদস্য ছিল কিন্তু এনার নাতি ছিল, এবং নাতি তো অবশ্যই এই মুহূর্তে বর্তমানে একদমই ছোট, যে কারণে উনি কিন্তু কোনো কিছু করছেন, যে কারণে এনাকে ফাঁকা দেখানো হয়েছে। অথবা কিন্তু আপনি বেকারের ঘরে কিন্তু টিক দিতে পারেন। তো যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেই ঘরটা কিন্তু টিক দিয়ে দিবেন। তারপর আমরা চলে এসেছি 4 নম্বর পয়েন্টে চলে এসেছি, পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা আর পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা, এই কথাটা কিন্তু লিখতে চলে এসেছি। যে 5 জন রয়েছে এই ফ্যামিলিতে, সেই 5 জনের মধ্যে 4 জন প্রাপ্তবয়স্ক এবং 4 জনের শিক্ষিত, তাই এখানে 4টা লেখা হয়েছে। তো আপনার পরিবারের ক্ষেত্রে যেমনটা হবে সেভাবে কিন্তু এখানে লিখবেন। তারপর এখানে পরিবারের প্রধান যিনি হেড অফ দ্য ফ্যামিলি, তিনি শিক্ষিত না অশিক্ষিত, এবং শিক্ষিত যদি হয় তাহলে তার শিক্ষাগত যোগ্যতা কত সেটা কিন্তু লেখা হয়েছে। তো এই ক্ষেত্রে পরিবারের প্রধানটা শিক্ষিত এবং তার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ক্লাস 10 পাস, মাধ্যমিক পাস, তা এখানে লেখা হয়েছে। আপনার ক্ষেত্রে যদি পরিবারের প্রধান যদি অশিক্ষিত হয়ে থাকে তাহলে এই যে অশিক্ষিত ঘরে কিন্তু টিক দিবেন, আর নিচের ঘরটা কিন্তু লেখার দরকার নেই। একইভাবে বাকি সদস্যরা কিন্তু ওইভাবে ডিটেলসটা ফিল আপ করবেন। তো এখানে সদস্য 1 নম্বর যিনি ছিলেন তিনি কিন্তু শিক্ষিত ছিলেন, আর এনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা ছিল কলেজ পাস বা গ্র্যাজুয়েট, সেক্ষেত্রে এখানে গ্র্যাজুয়েট লেখা হয়েছে। সদস্য নম্বর 2ও কিন্তু গ্র্যাজুয়েট, সদস্য নম্বর 3ও কিন্তু গ্র্যাজুয়েট, আর সদস্য নম্বর 4 বর্তমানে পড়াশোনা করছেন, আর যেহেতু যে তিনি প্রাপ্তবয়স্ক নয় যে কারণে কিন্তু তার ডিটেলস এখানে দেওয়া হয়নি। তারপর 5 নম্বরে চলে এসেছি, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদে কি রয়েছেন, অর্থাৎ মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক কিনা, কোনো পদে যদি থাকেন সেই ডিটেলসটা দিতে হবে। তো বর্তমানে কিন্তু এই ফ্যামিলির কেউ এই পদে নেই, যে কারণে এখানে ন্যায়ের উপরে টিক দিয়ে হয়েছে। বেশিরভাগই কিন্তু নাই থাকবে, তবে যারা পঞ্চায়েতে ওই যে মেম্বার বা প্রধান, তাদেরই শুধুমাত্র হ্যাঁর উপরে টিক দিতে হবে। তারপর 6 নম্বরে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী কিনা সেটা কিন্তু ডিটেলসটা দিতে হবে। তো বর্তমানে যেহেতু কেউ এখানে সরকারি চাকরি করে না, তাই এখানে, এবং পাশাপাশি কেউ পেনশনও পায় না, তাই এখানে নায়ের উপরে টিক দেওয়া হয়েছে। কোনো সদস্য কি জিএসটি দেন কিনা সেটা এখানে দিতে বলা হয়েছে, তো এখানে কিন্তু কেউ জিএসটি দেন না, তাই এখানে নায়ের উপরে টিক দেওয়া হয়েছে। এবং মোট বার্ষিক আয় কত সেই টাকাটা কিন্তু এখানে অঙ্কে লিখতে হবে, সংখ্যাতে কিন্তু লিখতে হবে মোট বাৎসরিক ইনকাম কত। তো এখানে কিন্তু 6 × 12 = 72, আপনারা 72,000 থেকে শুরু করতে পারেন, 72,000 লিখতে পারেন। যে 72 এখানে লিখে দিলেন, মানে মাসিক 6,000 টাকা, আবার মাসিক এখানে 7,000 টাকা যদি আপনারা করেন তাহলে সেক্ষেত্রে 7 × 12 = 84 লিখতে পারেন। তো যার যেটা রয়েছে মাসিক ইনকামের সঙ্গে 12 দিয়ে গুণ করে দেবেন, তাহলে কিন্তু আপনারা বাৎসরিক ইনকামটা পেয়ে যাবেন। এবং সেই অঙ্কের পরিমাণটা কিন্তু এই ঘরে এখানে লিখে দিতে হবে। তারপর অন্যান্য পরিচয় 1 নম্বরে রয়েছে, সিএ তে যদি আবেদন করে থাকেন তাহলে তার ডিটেলস এখানে দিতে হবে। তো যারা যারা সিএ তে আবেদন করেছেন তাদের কিন্তু ডিটেলস এখানে দিতে হবে। যদি আপনি সিএ তে যদি আবেদন না করেন, অর্থাৎ আপনার নাম যদি ভোটার লিস্ট থেকে যদি ডিলিট না যায়, তাহলে সিএ তে তো আবেদন করার কোনো প্রশ্নই থাকছে না। তো ভোটার লিস্টে যদি থাকে এসআইআর এর পর, তাহলে কিন্তু আপনি এখানে প্রযোজ্য নয় এই কথাটার উপর টিক দিবেন। যেহেতু পরিবারের প্রত্যেকেরই নাম রয়েছে ভোটার লিস্টে, যে কারণে প্রযোজ্য নয়ের উপর টিক দেওয়া হয়েছে। আর সিএটা শুধুমাত্র যারা হিন্দু তাদের ক্ষেত্রে প্রযোজ্য, সিএটা কিন্তু মুসলিমদের জন্য নয়। সুতরাং যারা মুসলিম তাদের কিন্তু এই ঘরটা করার কোনো দরকার নেই। শুধুমাত্র হিন্দুদের মধ্যে যাদের নাম ভোটার লিস্টে নাম ডিলিট হয়েছে এবং সিএতে আবেদন করেছেন তারাই কিন্তু এখানে টিক দিবেন প্রযোজ্য। আর যাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় তারা কিন্তু এইভাবে প্রযোজ্য নয়ের উপর টিক দিবেন। যদি আবেদন করে থাকেন তাহলে আবেদনের নম্বর কত সেক্ষেত্রে আপনাকে লিখতে হবে। আর যদি ইস্যু করা হয়ে গিয়ে থাকে সার্টিফিকেট, তাহলে সার্টিফিকেটের নম্বর কত সেটা কিন্তু লিখতে হবে। এইভাবে কিন্তু আপনারা এটা ফিল আপ করবেন। তারপরে আমরা চলে এসেছি 2 নম্বরে, অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড বা রয়েছে শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড রয়েছে কিনা সেই ডিটেলসটা কিন্তু এখানে লিখতে হবে। যদি কোনো ক্রেডিট কার্ড যদি আপনি পেয়ে থাকেন তাহলে তার নম্বর এবং সংখ্যা কটা পেয়েছেন এবং কোন তারিখে ইস্যু করা হয়েছে সেই তারিখগুলো লিখতে হবে। আর যদি না পেয়ে থাকেন তাহলে এখানে এনএ অর্থাৎ নট অ্যাপ্লিকেবল এই কথাটা কিন্তু লিখে দেবেন। যদি পেয়ে গিয়ে থাকেন তাহলে সেই কার্ডের কিন্তু অবশ্যই জেরক্স দিতে হবে, এবং কোন সংস্থা এটা দিয়েছে, কোন কর্তৃপক্ষ আপনাকে দিয়েছে সেই কর্তৃপক্ষের নামগুলো কিন্তু পাশে লিখে দিতে হবে। তো আপনার ক্ষেত্রে যদি প্রযোজ্য হয় সেভাবে আপনারা ফিল আপ করবেন। তো এই ক্ষেত্রে কিন্তু কোনো সদস্যই কোনো ক্রেডিট কার্ড পায়নি, যে কারণে এখানে নট অ্যাপ্লিকেবল এই কথাটা কিন্তু লেখা হয়েছে, অর্থাৎ এনএ এই কথাটা প্রত্যেকের ঘরে কিন্তু দেওয়া হয়েছে। তারপর আমরা চলে এসেছি এসআইআর এ, যদি আপনি ট্রাইব্যুনালে যদি আবেদন করে থাকেন তাহলে তার এখানে ডিটেলসগুলো দিতে হবে। এসআইআর এ যদি আপনার নাম ডিলিট হয়ে গিয়ে থাকে তাহলে আপনি ট্রাইব্যুনালে আবেদন করেছেন কিনা সেটা এখানে আপনাকে টিক দিতে হবে। যদি আপনার নাম যদি থাকে ভোটার লিস্টে তাহলে আপনার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, এই ঘরে টিক দিয়ে দেবেন। যেহেতু এই পরিবারের প্রত্যেকেরই সদস্যেরই কিন্তু নাম রয়েছে, যে কারণে কিন্তু প্রত্যেকের ঘরেই
প্রযোজ্য নয় এই কথাটা টিক দেওয়া হয়েছে। আর যাদের নাম ডিলিট হয়েছে এবং আবেদন যদি করে থাকেন ট্রাইব্যুনালে তাহলে হ্যাঁ এর উপরে টিক দিবেন এবং আপনার ট্রাইব্যুনালে আবেদন করার সময় যে অ্যাপিল নম্বরটা রয়েছে সেই অ্যাপিল নম্বরটা কিন্তু এই নিচের দিকে লিখে দিতে হবে। এই যে এই ঘরটাতে কিন্তু ভালো বোঝা যাচ্ছে। যদি আপনি অ্যাপিল যদি করে থাকেন তাহলে হ্যাঁ এর উপরে টিক দিবেন। প্রত্যেকটা সদস্য নিজের নিজের কিন্তু এখানে হবে ডিটেলসটা, হ্যাঁ এর উপরে টিক দিবেন। তারপরে অ্যাপিল নম্বরটা কিন্তু এই ঘরে লিখে দিবেন। আর যদি আপনি অ্যাপিল যদি না করে থাকেন তাহলে না এর উপরে টিক দিতে হবে। তো অবশ্যই কিন্তু ভাইটাল এই ঘরটা, যাদের যাদের নাম ভোটার লিস্টে ডিলিট হয়ে গেছে এবং ট্রাইব্যুনালে আবেদন করেছেন তারা কিন্তু এই ঘরটা অবশ্যই সাবধানে ফিল আপ করে দিবেন। প্রত্যেকেরই যে সমস্ত সদস্য রয়েছে সদস্যের কিন্তু ডিটেলসগুলো পরপর আপনাকে ফিল আপ করতে হবে। তারপর সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ। তো প্রথমে রয়েছে আপনার পরিবারের সকল শিশুর বিবরণ কিন্তু এখানে দিতে হবে। আপনাদের পরিবারে যে শিশুরা রয়েছে সেই সব শিশুদের ডিটেলস এই ঘরগুলোতে লিখতে হবে। প্রথমেই শিশু সদস্য নম্বর 1, প্রথম যে শিশু রয়েছে বয়সের দিক থেকে যেটি বড় তার নামটা এখানে ইংরেজি বড় হাতের অক্ষরে লিখে দিবেন বা ছোট হাতের অক্ষরে লিখতে পারেন। কোন ক্লাসে পড়ে সেই ক্লাসটা লিখতে হবে এবং কোন স্কুলে পড়ে সেই স্কুলের নামটা কিন্তু লিখতে হবে। আর সেই স্কুলটা সরকারি নাকি সরকারি সাহায্য প্রাপ্ত নাকি স্পন্সার্ড সেই ধরনটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। বেসরকারি হলে নিচের ঘরে, স্বীকৃত মাদ্রাসা হলে এই ঘরটাতে, অন্যান্য মাদ্রাসা হলে এই ঘরটাতে। আর এই সমস্ত অপশনগুলো থেকে যদি না মেলে তাহলে অন্যান্য উপর টিক দিবেন এবং সেই বিদ্যালয়ের নামটা এখানে লিখে দিতে হবে। তো বেশিরভাগই কিন্তু সরকারি থাকবে, সরকারি অথবা সরকারি সাহায্যপ্রাপ্ত। তারপর আরও যদি শিশু সদস্য থাকে তাহলে একইভাবে কিন্তু সেই সমস্ত শিশুদের নামগুলো পরপর লিখে দিতে হবে এবং কোন ক্লাসে পড়ছে, কোন স্কুলে পড়ছে, কোন স্কুলের ধরন কি রয়েছে সেই ধরনটা কিন্তু একইভাবে পরপর আপনাদের লিখে দিতে হবে। তারপর আমরা চলে এসেছি 2 নম্বরে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থান। এই ঘরটাতে চলে এসেছি। তো এখানে প্রথম যে শিশু ছিল সেই শিশুটির টিকাকরণ সম্পূর্ণ হয়ে গেছে, যে কারণে হ্যাঁ এর উপর টিক দেওয়া হয়েছে। যদি না হয়ে গিয়ে থাকে টিকাকরণ তাহলে কিন্তু এই যে টিকাকরণ করা হয়নি এই ঘরটায় টিক দিতে হবে। আর টিকাকরণ যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার যে পোলিও যে কার্ড রয়েছে অর্থাৎ টিকাকরণ কার্ডের আইডিটা কিন্তু আপনাকে এই পাশের ঘরে কিন্তু লিখে দিতে হবে। টিকাকরণ কার্ড অর্থাৎ ওই যে পোলিও কার্ডের সংখ্যাটা কিন্তু এই ঘরে আপনাকে পাশে লিখে দিতে হবে। তো বাকি যদি আরো সদস্য থাকে সেই সকল শিশু সদস্যদের পোলিও কার্ডের ডিটেলসগুলো কিন্তু পরপর আপনাকে দিতে হবে। তারপরে 6 রয়েছে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা। এবার কিন্তু যারা আগে লক্ষ্মীর ভান্ডার সহ আরো অন্যান্য প্রকল্পের সুবিধা যদি পেয়ে গিয়ে থাকেন তাহলে তার ডিটেলসগুলো পরপর কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। প্রথমেই শুরু হচ্ছে পরিবারের প্রধান দিয়ে শুরু হচ্ছে। তো পরিবারের প্রধান কি ডিবিটির মাধ্যমে কোনো সরকারি প্রকল্প কি পেয়েছে? যদি পেয়ে গিয়ে থাকে তাহলে হ্যাঁ দিবেন এবং সে প্রকল্পের নামটা কিন্তু এই ঘরে লিখে দিতে হবে। আর পরিবারের প্রধান যদি কোনো সরকারি প্রকল্পের সুবিধা যদি না পায় তাহলে অবশ্যই কিন্তু এই যে না এর উপরে টিক দিবেন। তারপর আমরা বাকি সদস্যদের ডিটেলস এবার লিখে দেবো। এবার সদস্য নম্বর 1 যিনি ছিলেন তিনিও কিন্তু কোনো প্রকল্পের সুবিধা পাননি ডিবিটির মাধ্যমে, যে কারণে এখানে না এর উপরে টিক দেওয়া হয়েছে। আর 2 নম্বর সদস্য যিনি ছিলেন অর্থাৎ ওই যে পুত্রবধূ তিনি কিন্তু আগে লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতেন, যে কারণে এখানে 1 নম্বর প্রকল্পের ঘরে লক্ষ্মীর ভান্ডার এই কথাটা লেখা হয়েছে এবং হ্যাঁ এর উপরে টিক দেওয়া হয়েছে। তো অবশ্যই যদি আপনি আগে যদি লক্ষ্মীর ভান্ডার টাকা পেতেন তাহলে যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য অবশ্যই হ্যাঁ এর উপর টিক দিবেন এবং কোন প্রকল্প আপনি এর আগে পেতেন সেই প্রকল্পের নামটা কিন্তু আপনাকে এই পাশের ঘরে কিন্তু লিখে দিতে হবে। কিন্তু কখনোই এই যে ডান দিকের এই ঘরটাতে কিন্তু টিক দিবেন না, এটা ভুল করে এই টিকটা দেওয়া হয়েছে। এই যে আপনি কি এই প্রকল্পটি থেকে নিজেকে প্রত্যাহার করতে চান এই কথাটা কিন্তু টিক দিবেন না। এটা অটোমেটিক্যালি কিন্তু লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডারে চলে যাবে। যদি আপনি যোগ্য হয়ে গিয়ে থাকেন তাহলে আপনার নামটা অটোমেটিক্যালি লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডারে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। তারপর 3 নম্বর সদস্য দেখতে পাচ্ছেন এই পরিবারের ক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডারের টাকা কিন্তু আগে পেতেন, যে কারণে কিন্তু এই যে হ্যাঁ এর উপরে টিক দিতে হবে। তো এই টিকটা দিতে কিন্তু এখানে ভুলে গেছে, তো হ্যাঁ এর উপর টিক দিতে হবে এবং কোন প্রকল্প আগে পেত সেই প্রকল্পের নামটা লিখতে হবে। আর এই যে পাশের ঘরে কিন্তু এখানে কিন্তু ফাঁকা রাখতে হবে, এই ঘরটাতে কিন্তু টিক দেওয়ার দরকার নেই। শুধুমাত্র এই যে ওপরের যে হ্যাঁ রয়েছে এই ঘরটাতে টিক দিবেন আর প্রকল্পের নামটা কিন্তু এখানে লিখে দিতে হবে কোন প্রকল্পের টাকা আগে পেতেন। বাকি সদস্যরা ডিটেলস দিতে হবে। তো এখানে 4 নম্বর যে সদস্য রয়েছে সে কিন্তু এর আগে কোনো প্রকল্পের সুবিধা পায়নি, যে কারণে না এর উপর টিক দেওয়া হয়েছে এবং পাশাপাশি বাকি সদস্য যদি থাকে সব সেভাবে কিন্তু আপনারা ফিল আপ করে দেবেন। তারপর যদি আপনাদের বাদ দেওয়া যদি হয় কোনো প্রকল্প থেকে তো সেক্ষেত্রে কেন বাদ দেওয়া হয়েছে সেই কারণটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে, কিন্তু আপনাকে উল্লেখ করার কোনো দরকার নেই, অফিসার কর্তৃক কিন্তু এই কারণটা কিন্তু উল্লেখ করা হবে। তো এই ঘরটা কিন্তু আপনারা ফাঁকা রাখবেন। তারপর ঘোষণা ও সম্মতি। তো এখানে কিন্তু আপনাদের ফাইনাল একটা ঘোষণা দিতে হচ্ছে, এখানে অবশ্যই সম্মত এই ঘরটায় টিক দিবেন। আর আপনাদের পরিবারের যিনি প্রধান রয়েছেন তার কিন্তু এখানে সই অথবা বাম হাতের বুড়ো আঙুলের টিপছাপ দিতে হবে। যিনি অ্যাপ্লিক্যান্ট রয়েছেন অন্নপূর্ণা ভান্ডারের সে অ্যাপ্লিক্যান্টও কিন্তু এখানে সই করতে পারেন অথবা টিপছাপ দিতে পারেন। তো পরিবারের প্রধানও এখানে সিগনেচার অথবা টিপছাপ দিতে পারেন। পাশাপাশি অ্যাপ্লিক্যান্ট যিনি রয়েছেন অন্নপূর্ণা ভান্ডারের তিনিও এখানে কিন্তু
সই অথবা টিপছাপ কিন্তু দিতে পারেন। যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা কিন্তু আপনারা করে নেবেন। আর এই যে নিচের যেটা ঘর, এই জায়গাটা শুধুমাত্র অফিস কর্তৃক কিন্তু পূরণ করার জন্য, আপনাদের এই নিচের ঘরে কোনো কিছু লেখার দরকার নেই। এইভাবে কিন্তু ফিল আপ করলে আপনাদের অন্নপূর্ণা ভান্ডারে কিন্তু ফর্ম ফিল আপ হয়ে যাবে। এবং এই ফর্মের সঙ্গে আপনাদের যেটা বলা হলো, প্রত্যেক সদস্যরই আধার কার্ডের জেরক্স, সেলফ অ্যাটেস্টেড সমেত, ভোটার কার্ডের জেরক্স, সেলফ অ্যাটেস্টেড সমেত, পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স এবং তার সঙ্গে প্যান কার্ডের জেরক্স, সেই সঙ্গে পরিবারের সকল জমির কাগজ, রেকর্ড সমেত যত দলিল রয়েছে সমস্ত দলিল এবং রেকর্ডের জেরক্স এবং সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু দিতে হবে। তো এইভাবে কিন্তু আপনারা অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করতে পারেন। তো ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই লাইক করবেন, অনেক অনেক করে শেয়ার করবেন, যাতে প্রত্যেকেই এই আপডেটটি জানতে পারে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।